নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকে বিশেষ আলোচনাতে আপনাদের সকলকে স্বাগত জানাবো, কারণ আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাক্তন পুলিশ সুপার নন্দন সরকার। নন্দন বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। আজকে আমরা গতকালকের মতন একই ইস্যু নিয়ে আলোচনায় থাকবো, যেখানে একদিকে যখন দেখছি আরজিকর হত্যাকাণ্ড এবং আরজিকর খুন, ঠিক তার পাশাপাশি রাজ্যের বুকেও এক নক্কারজনক ঘটনা সংঘটিত, শিক্ষক অভিজিৎ দে হত্যাকাণ্ড। উদয়পুরের শিক্ষক অভিজিৎ দে হত্যাকাণ্ডকে ঘিরে এখন তদন্ত কোন দিকে রয়েছে, পুলিশ কতদূর ব্যবস্থা গ্রহণ করছে, একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই এই মুহূর্তে পুলিশই পুরো তদন্ত প্রক্রিয়া সম্পর্কে আজকে জানবো নন্দন বাবুর কাছ থেকে। নন্দন বাবু, প্রথমেই জানতে চাইবো, এই যে অভিযোগ 8 তারিখে খুনের পর থেকে উঠে এসেছে, তা হচ্ছে বয়ঃসন্ধিকালীন প্রেম এই নানান রকমের বিষয়। যদি তা হয়েও থাকে তা তো কোনো অপরাধ নয়। গতকালকেও আমরা ফোকাস করছিলাম যে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সালমান রুশদি, প্রত্যেকের নাম কিন্তু আমরা পাই এই বয়ঃসন্ধি প্রেমে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে অভিজিৎ দেকে কেন গণপিটুনি এবং কেন দফায় দফায় মারের পর তার এই মর্মান্তিক পরিণতি হলো, এটাই কি সভ্য সমাজ? কি বলবেন? প্রথমে নিউজ ভ্যানগার্ডের সবাইকে এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে আলোচনা করতে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের সমাজের যে মানসিকতা, সেটা কিন্তু এখন অনেক পিছিয়ে আছি আমরা। অর্থাৎ আমরা নিজেরা অনেকটা অন্যায় করব, কিন্তু অন্য কেউ যদি অন্যায় করে তাকে সেটাকে অন্যায় হিসাবে ধরে নিয়ে সেটাকে সহ্য করব না, সেটাকে আমরা তার উপর আক্রমণ হানব। বয়ঃসন্ধিকালীন যে প্রেম, সেটা একটা প্রকৃতির স্বাভাবিক একটা নিয়ম। অর্থাৎ কেউ বলতে পারবে না যে বয়ঃসন্ধিকালে ওর মধ্যে মানে প্রেম বলে যে জিনিসটা থাকে সেটা আসেনি। সবার মধ্যে আসে, কেউ হয়তো সেটাকে নীরবে হয়তো মেনে নেয়, কেউ হয়তো সেটাকে তার যে কোনোভাবে হোক সেটাকে প্রকাশ করে। আমি অনেক এরকম কলেজের শিক্ষক বা স্কুলের শিক্ষককে জানি যে ওরা যাদের পড়াতো এরকম কাউকে ও বিয়ে করেছে, মানে প্রাইভেট টিউটর হিসাবে বা কলেজ টিউটর হিসাবে বা স্কুল টিচার হিসাবে হয়তো স্টুডেন্টদের পড়াতো, যে কোনো একটা ছাত্রীকে ও ভালোবেসে বিয়ে করেছে। ও কিন্তু ও ছাত্রী ছিল। তাহলে কি বোঝা যায় যে ছাত্র শিক্ষকের মধ্যে হয়তো এরকম ধরনের একটা নিষ্পাম একটা যে কোনো একটা ভালোবাসার সম্পর্ক হতেই পারে। সেটা অতি স্বাভাবিক, সেটা যুগে যুগে হয়ে আসছে। উদয়পুরে অভিজিৎদের যে ব্যাপারটা, সেটা নতুন কিছু নয়। সেরকম আমরা যদি প্রাইভেট টিউটর হিসাবে ধরি, তাহলে প্রত্যেকটা প্রাইভেট টিউটরের কোনো না কোনো ছাত্রের প্রতি একটা দুর্বলতা থাকে, এবং অনেক প্রাইভেট টিউটরকে নিয়ে কিন্তু অনেক বাড়িতে কিন্তু অনেক অসন্তোষ বা বিভিন্ন ধরনের ঘটনা হয়েছে, আবার সেগুলো মিটিয়েও গেছে। তো এখানে যেটা হয়েছে উদয়পুরে, সেখানে আমি মনে করি সেটা মেয়েটার সঙ্গে ওর যে প্রাইভেট টিউটর অভিজিৎ দে, ওর কাজটা যতটা গর্হিত হয়েছে তার থেকে অনেক বেশি গর্হিত কাজ করেছে একে যারা খুন করেছে, এবং তাও কি এটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, যেটা আমার মনে হয়। কিরকম উদ্দেশ্য হতে পারে সেটা, হয়তোবা ব্ল্যাকমেলিং করে কিছু টাকা মানে আদায় করার একটা ধান্দা। এই অভিযোগটা উঠে এসেছে যে 30 লক্ষ টাকা দাবি করা হয়েছিল পরিবার থেকে। হ্যাঁ, সেটা কিন্তু একটা কমন, কিন্তু এখনের দিনে হচ্ছে অনেক জায়গাতেই, যে কোনো একটা এরকম সুযোগ পেলেই সেটা থেকে নিয়ে ব্ল্যাকমেল করে টাকা আদায় করার একটা কিন্তু ধান্দা কিন্তু অনেক পরিবারের মধ্যেই চলে এসছে। সেটা কেন হচ্ছে, এবং সেটা কিন্তু আমাদের সমাজের জন্য একটা অশনি সংকেত যে এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে ছেলে মেয়ে এদের যে একটা পারিবারিক সম্পর্ক, সেটা কিন্তু আর বেশি দিন থাকবে না। তাহলে সবাই ভাববে যে আমি এই মেয়েটার সঙ্গে কথা বলবো, কিছুদিন পরে আমাকে ফাঁসি দিতে পারে, ফাঁসি দিয়ে আমার থেকে হয়তো টাকা চাইবে, টাকা দিতে পারবো না, তাহলে তো কোনো মামলা মোকদ্দমা আমাকে ঝুলিয়ে দেবে। এবং সেটা কিন্তু আমি কয়েকটা ডিস্ট্রিক্টে দেখেছি, পার্টিকুলারলি আমি এখন যে ঊনকোটি ডিস্ট্রিক্ট হচ্ছে সেই ডিস্ট্রিক্টেও তা বলতে পারবো। সেখানে কিন্তু এভাবে প্রচুর মামলা হয়ে যায়। অর্থাৎ কিছুদিন হয়তো আমার সঙ্গে ভালোবাসা ছিল বলে তারপরে কি করবে, এটা মামলা মোকদ্দমা করে দেয়। এবং এটার সঙ্গে যারা ওদের অভিভাবক থাকে, মা বাবা থাকে বা আত্মীয় স্বজন থাকে, এরা এটাকে একটা সুযোগ হিসেবে দেখে যে এই সুযোগে ওই লোকটা থেকে কিছুটা টাকা আদায় করে নেওয়া যাবে। ওকে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে ওকে থেকে কিছু টাকা আদায় করার কিন্তু একটা প্রবণতা কিন্তু আমাদের মধ্যে, আমাদের সমাজে অনেকের কাছে আছে এটা। তো এই ক্ষেত্রেও সেরকম একটা কিছু হয়েছিল। যেই হোয়াটসঅ্যাপ মেসেজগুলো আমি অন্তত দেখেছি, যেখানে সেটা আমি কোনো মতেই সেটাকে এমন একটা খারাপ বলবো না,
সেরকম একটা মেসেজ হতে পারে, মিনিং অনেক রকমের আসতে পারে। একটা ইংলিশ সেন্টেন্সের মিনিং অনেকভাবেই আমরা করতে পারি। এগুলো হয় অ্যাম্বিগুয়াস, নিষ্পাম প্রেম থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে। এটাকে এক্সপ্রেশন যে করাটা সেটা নানাভাবে হতে পারে। সেটাকে কোনো মতে আমরা আইনের বাড়াজালে কিন্তু নিয়ে আসতে পারি না। কারণ আমি আমার ভাব প্রকাশ করব, সেটা যদি ইনডিসেন্ট না হয়, সেটা যদি মোরালিটিকে করে ব্রেক না করে, তাহলে আমার যে কথা বলাটা সেটা কিন্তু আইনের আয়তায় আসতে পারে না। অর্থাৎ কোনো আইনে সেটা কিন্তু মানে অ্যাকসেপ্টেবল না। কিন্তু আমি এই ক্ষেত্রে দেখেছি পক্সোতে ওর মধ্যে মামলা নেওয়া হয়েছে। পক্সোটা হলো প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। এখন প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্টে চিলড্রেন বলা হয়েছে 18 বছরের নিচে যারা আছে তারা সবাই চিলড্রেন। সেক্ষেত্রে হয়তো ওই মেয়েটাও চিলড্রেন, কারণ ও ছিল বয়ঃসন্ধিকালে। তো সেই মামলাটা নেওয়াতে ও যে ইনগ্রেডিয়েন্টস সেগুলো তো কাভার করে নেই। যে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকলে পক্সোতে কেস হয় সেগুলো কিন্তু কাভার করেনি। কিন্তু তারপরেও যে কোনো ভাবে হোক কেসটা নিয়ে নেওয়া হয়েছে। সেখানে হয়তো এক শ্রেণীর করাপ্ট পুলিশ অফিসাররা আছে যারা হয়তো এরকম একটা সুযোগ খুঁজে যে কেসটা এসছে, এই লোকটা থেকে হয়তো ওকে হ্যারাস করে কিছু করা যাবে, বা হয়তো এটার মধ্যে কোনো পলিটিক্যাল রাজনৈতিক কোনো অ্যাঙ্গেল থাকতে পারে, হয়তো এরকম প্রেশারও আসতে পারে যে এর মধ্যে মামলা নিয়ে একে অ্যারেস্ট করো। বিভিন্ন ধরনের ঘটনা আমাদের সমাজে ঘটে যাচ্ছে। অনেক নির্দোষ কিন্তু অ্যারেস্ট হচ্ছে, অনেক নির্দোষ কিন্তু বিনা দোষে কিন্তু জেলের ভিতরে দিনের পর দিন কিন্তু কাটাচ্ছে। তো ম্যাডাম, যেটা আমি বলছি যে এই যে আপনি যে প্রশ্নটা করেছেন যে সে এই যে ইয়েটা হলো, এত একটা গ্রুসাম মার্ডার হলো, এটা ভয়ঙ্কর ধরনের একটা খুন হয়ে গেল, তাও কি মানে মানে ইন প্রেজেন্স অফ স্কোর্টস অফ পিপল, অনেকেই জানতো ব্যাপারটা, এবং ওখানে যে মবটা হয়েছে মবের সবাই জানতো। কিন্তু এই যে অভিযোগগুলো একের পর এক পাচ্ছি যে মেয়েটিকে নাকি বিভিন্ন সময় ব্যবহার করা হতো এবং তার পেছনে তার পরিবারই নাকি জড়িত, বিশেষ করে তার বাবা যাকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে, সেই বাবাও নাকি পুরো ঘটনার সাথে জড়িত থাকতো প্রত্যেকটা সময়। পুলিশ কি তাহলে এই সমস্ত এভিডেন্স কি বার করতে পেরেছে এখনো অবধি? আমি তাহলে একটা পুরনো গল্প বলি। কল্যাণপুরে একটা মেয়ে ছিল, মেয়েটার হার্ডলি বয়স হবে 16 থেকে 17 বছর। ওর ব্যাংক অ্যাকাউন্টে ছিল প্রায় তৎকালীন সময় ছিল প্রায় 9 লক্ষ টাকা। ওই মেয়েটার ও কি করত, যদি কাছাকাছি কোথাও কোনো ছেলের বিয়ে ঠিক হয়, তো ও ঠিক বিয়ের ধরুন একদিন কি দুদিন আগে গিয়ে বলবে বিয়েটা বন্ধ করো, ও ছেলের সঙ্গে আমার 2-3 বছরের সম্পর্ক, ও আমাকে অনেক মানে এনজয় করেছে, ইয়ে করেছে, আমাকে বিয়ে করবে বলে অনেক প্রলোভন দেখিয়েছে, বিয়েটা বন্ধ করে, নাহলে কিন্তু আমি থানায় গিয়ে মামলা করব। তো তখন গিয়ে বিয়ে ঠিক হয়ে গেছে, সবকিছু কেনাকাটা হয়ে গেছে। ছেলে পক্ষ তখন কি করতো, মানে বাধ্য হয়ে ওকে 1-2 লাখ টাকা দিত। এরকম করতে করতে ও সাহস বেড়ে গেছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ও এরকম করতো। তো সেরকম একটা ছেলের যখন বিয়ে ঠিক হয়েছে, তখন ছেলেটা কিন্তু ওই মেয়েটাকে চেনেও না। হঠাৎ করে মেয়েটা এসে বলছে যে আমাকে এরকম বিয়ে বন্ধ করুন, আমার সঙ্গে অনেক দিনের সম্পর্ক, আমাকে বিয়ে করবে বলেছে, বিয়ে করবে প্রলোভন দেখিয়ে অনেক এনজয় করেছে। তো ছেলের মাথা খারাপ হয়েছে, বাড়ির সবার মাথা খারাপ হয়েছে। ওরা কি করছে, মেয়েটাকে 3 লক্ষ টাকা দিয়েছে। এখন এই 3 লক্ষ টাকা যে আবার পেয়েছে, সেখানে আবার থানার কিছু অফিসারেরও সেখানে কিছুটা শেয়ার ছিল। ওদের শেয়ার নিয়ে আবার ওদের মধ্যে গন্ডগোল লেগে গেছে। পরবর্তী সময়ে ওই ছেলেটার তো বিয়েটি হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে ছেলেটা কি করলো, থার্ড আরেকটা ছেলেকে লাগালো মেয়েটার পেছনে। ভালোবাসার অভিনয় করে ওই 3য় নম্বর যে ছেলেটা, সে এর থেকে যখন কথাগুলো রেকর্ড করে ফেললো, রেকর্ডে মেয়েটা স্পষ্ট বলছে যে এই ছেলেটাকে তো আমি চিনি না, ও তো আমি চিনি না, ওকে যা কিছু তো 2-3 লাখ টাকার মতো তো কামাতে পেরেছি, ওকে কিন্তু আমি চিনি না। ওই ছেলেটা বলছে আর কি যে তুমি এই ছেলের সঙ্গে এতদিন ধরে প্রেম করে, তখন আমার সঙ্গেও ভালোবাসা করছো, তো আমাকে কি একদিন ছেড়ে যাবে? বলে না না, ওই ছেলেটাকে আমি কখনো চিনি, আমি তোমাকেই বিয়ে করবো, স্বীকারোক্তি দিচ্ছিল। তো সেই যে স্বীকারোক্তি দেওয়ার পরে তখন সবটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এর আগে কিন্তু মহিলা কমিশন দফায় দফায় ওখানে গেছে, পুলিশের লোকেরা গেছে। এই মিথ্যা একটা জিনিসের উপর দাঁড়িয়ে কিন্তু ওই ছেলেটার বিরুদ্ধে অনেক কিছু অ্যাকশন নেওয়ার কিন্তু পরিকল্পনা হয়ে গেছিল। আমাদের আইনটা অন্ধ, সেই অন্ধ আইনে যারা তদন্ত করে বা যারা বিভিন্ন ধরনের সংস্থাগুলো আছে, মহিলা কমিশনে বলি, এরা ডিপ তদন্তে যায় না, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করে না। সিচুয়েশনটা ডিপে গিয়ে অ্যাকচুয়ালি এটা হতে পারে কিনা সেগুলো নিয়ে বিচার করে। একতরফা মেয়েটা কমপ্লেন করেছে, মানে এখানে কিছু একটা আছে। তো সেভাবে আমি এখানেও বলছি যে
এই যে ব্ল্যাকমেল আদায় করা, মেয়ের যদি কোনো ধরনের অসম্মানী হয়, শ্লীলতাহানি হয়, যে কোনো ধরনের যা কিছু হয়, তাহলে তো তুমি আইনের আশ্রয় নিয়েছই, তার টাকা কেন চাইবে? তুমি যখন টাকা চাই, মানে এখানে সোর্সের মধ্যেই ভূত। আর আপনি একজন প্রাক্তন পুলিশ সুপার হয়ে মনে করছেন যে একাংশ পুলিশ কর্মীর কারণে এই সমাজটা আজও পর্যন্ত কালিমালিপ্ত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে? সমাজ তো এমনিতেই কালিমালিপ্ত, তার মধ্যে এইসব সংস্থাগুলো আরো একটু সাহায্য করছে। কিছু কিছু করাপ্ট অফিসার যখন এইসব কেসগুলো দেখে, ভাবে এটা একটা মানে ফার্টাইল একটা গ্রাউন্ড টাকা রোজগার করার, সেখানে এরা হ্যারাসমেন্ট থেকে শুরু করে সবকিছু করে এবং ফাইনালি কিছুই হয় না। তাহলে আজকে আলটিমেট দাঁড়িয়ে এই যে অভিজিৎদের হত্যাকাণ্ড আজকে 8 দিন হয়ে গেল, এর কি তদন্ত প্রকৃতি, গতি প্রক্রিয়া কি সঠিক পথে এগোচ্ছে বা এগোবে? এন্ড অফ দ্য ডে আপনার কি মনে হয়? ম্যাডাম, আপনি জানেন যে 1 জুলাই থেকে ভারতে নতুন ক্রিমিনাল ল হয়েছে, বিএনএসএস এবং বিএসএ। বিএনএসটা হলো ইন্ডিয়ান পেনাল কোডে আগে যেগুলো ছিল সেগুলোর বদলে এখন বিএনএস করে আছে। বিএনএসএ অনেকগুলো নতুন ক্রাইমের কথা উল্লেখ করা আছে। সেখানে একটা ক্রাইম হলো মব লাঞ্চিং, অর্থাৎ কোন মব যদি 5 বা ততোধিক কোনো ব্যক্তি যদি একটা মব করে কোনো লোককে হত্যা করে, তাহলে সেটাকে আমরা মব লাঞ্চিং বলি। সেটা আগে ছিল না। এর আগে আমরা জানি যে মহারাষ্ট্রে 3 জন সন্ন্যাসীকে মেরে ফেলা হয়েছিল, বিভিন্ন জায়গায় ছেলে ধরা বলে অনেককে মেরে ফেলে, সেগুলোকে মব লাঞ্চিং বলে। তো এই মব লাঞ্চিংটাকে কিন্তু ডেফিনেশন দিয়ে নতুন যে ভারতীয় ন্যায় সংহিতা তাতে কিন্তু ঢোকানো হয়েছে এবং সেখানে পানিশমেন্ট দুটো শুধু রাখা হয়েছে, একটা হলো যাবজ্জীবন কারাদণ্ড আর একটা হলো মৃত্যুদণ্ড, ডেথ পানিশমেন্ট বা লাইফ ইমপ্রিজনমেন্ট পানিশমেন্ট রাখা হয়েছে। তো এটা একটা ফিট কেস এটা মব লাঞ্চিং এর। এই যে অভিজিৎদের ওখানে যেটা হলো, এটা একটা ফিট কেস মব লাঞ্চিং এর, যেটা সেকশন 106 বা সেকশন 103 এখানে কিন্তু চলে আসছে এই বিএনএস এর। এখানে যে ইনভেস্টিগেশনটা সেটা মিনিমাম একজন গেজেটেড অফিসার দিয়ে করানোর কথা। বিভিন্ন স্টেট অলরেডি সার্কুলার জারি করে ফেলেছে। আমি জানি না ত্রিপুরাতে এই সার্কুলারটা জারি হয়েছে কিনা, যে মব লাঞ্চিং এর কেসগুলো মিনিমাম একজন গেজেটেড অফিসার দিয়ে তদন্ত করানো হবে, কোনো মতেই থানা লেভেলের যে সাব ইন্সপেক্টর এদের দিয়ে তদন্ত করানো হবে না। কারণ মব লাঞ্চিং এর কেসগুলো বিচার হবে সেখানে সেশনস কোর্টে, সেটা কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে হবে না, অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যন্ত এটা বিচার করতে পারবে না। এটা সেশনস ট্রাইব্যাল কেস, অর্থাৎ কোর্ট অফ সেশন মানে সেশন জজ যেটা আপার কোর্ট, এরা ডাইরেক্টলি তদন্ত করবে এবং একমাত্র অ্যাপিল হবে হাইকোর্টে। তো সেই ক্ষেত্রে এই কেসগুলো তদন্ত কিরকম ধরনের এভিডেন্সের ব্যাপার আছে, কিরকম ধরনের এটা জটিল, সেগুলো পুলিশ করছে আমার ঠিক মতো মনে হচ্ছে না যে করছে বলে। কারণ একটা কথা বলছি, শুধু যে কোনো একটা ক্যাপিটাল অফেন্স বা ক্যাপিটাল পানিশমেন্টের কেসগুলোতে কিন্তু পুলিশ রিমান্ড ইজ মাস্ট। কারণ পুলিশ রিমান্ড কেন নিয়ে আসা হয়, আমি অ্যারেস্ট করার পরে উইদিন 24 আওয়ার্স আমার এই আসামিটাকে কোর্টে হাজির করাতে হবে। তাহলে এই শর্ট টাইমের মধ্যে আমি হয়তো ওকে জিজ্ঞাসাবাদ করে এই কেসের পুরো ইয়েটা পাবো না, সেই জন্য পুলিশ রিমান্ডে নিয়ে আসে। পুলিশ রিমান্ডের নিয়ম হলো 15 ডেজ। 15 ডেজ পুলিশ রিমান্ড নিয়ে আসতে যায়। আগেও ছিল 15 ডেজ, এখনো 15 ডেজ আছে। এখন 15 ডেজটা আরো বাড়ানো হয়েছে, যে 15 ডেজটা তুমি 60 ডেজের মধ্যে যে কোনো দিন নিয়ে আসতে হবে। আগে তো হলো পরপর পরপর বাড়িয়ে 15 দিন, এখন না, এখন তুমি 2 দিন মাঝখানে গ্যাপ গেল, আবার 2 দিন, সে এভিডেন্সের উপর ডিপেন্ড করে তুমি নিয়ে আসতে পারবে। তো এই ক্ষেত্রে পুলিশ কিন্তু রিমান্ডের জন্য আমি যতটুকু শুনেছি এরা অ্যাপ্লাই করেনি। আমি আমার চাকরি জীবনে কখনো দেখিনি একটা ক্যাপিটাল অফেন্স হয়েছে, এত বড় একটা ঘটনা হয়ে গেল, একটা মাস্টারকে নৃশংসভাবে একটা মব একটা মানে হত্যা করলো, খুন করলো, পরবর্তী সময়ে কোনো ধরনের পুলিশ রিমান্ড নেই, যে লোকটা অ্যারেস্ট হয়েছে। আরো অভিযোগ এই যে যখন সে আদালতে ছিল তখন তার রক্ত বমি, তারপরও পদক্ষেপ কোথায়? যখন তাকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হলো সেখান থেকে কোনো রেফার দেয়নি, চিকিৎসকরা বলেছিলেন যে অবজারভেশনে রাখতে হবে, এখন ক্রিটিক্যাল কন্ডিশন, কিন্তু তারপরও যখন কাস্টাডিতে এসেছিল তারপরে তাকে নিয়ে আসা হলো জীবিতে। কিভাবে এটা সম্ভব যে হাসপাতাল চিকিৎসক কোন রকম ভাবে কিছু দিল না, তারপরে জীবিতে নিয়ে চলে আসলো? এক্ষেত্রে কি তাহলে পুরো চেনটাই কি তাহলে দোষী নয়? পুলিশ থেকে শুরু করে চিকিৎসকরা যারা রয়েছে তারা তো প্রত্যেকে সমান ভাগে দোষী রয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে কেউই তার দায়িত্ব অস্বীকার করতে পারে না। নেগলিজেন্স বলে একটা কথা আছে, কজিং ডেথ বাই নেগলিজেন্স, এখানে কিন্তু ওই সেকশনটাও আসবে। কিন্তু ওই যে কজিং ডেথ বাই নেগলিজেন্স, কজিং ডেথ বাই নেগলিজেন্স কিন্তু সেপারেটলি বিএনএসে অ্যাড করা হয়েছে, অর্থাৎ তোমার নেগলিজেন্সের কারণে যদি কেউ মৃত্যু হয়। এখন এইটা একটা সিরিয়াসলি উন্ডেড, মানে সিরিয়াসলি উন্ডেড একটা উইথ হিস্টোরি অফ
সিরিয়াস ইলনেস একে যখন মানে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করার নিয়ম আছে, একটা মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুলস আছে যে কোনো লোক অ্যারেস্ট হওয়ার পরে ইমিডিয়েটলি তুমি ওকে যে কোনো হসপিটালে নিয়ে যাবে ইমিডিয়েটলি। এটা তো নরমালিও তো একটা নরমালিও আছে। সেক্ষেত্রে তো ইনি তো এতটাই অসুস্থ, এখানে অসুস্থ, এখানে তো মানে ওকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া উচিত ছিল, মানে কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে ওকে যে কোনো একটা হসপিটালে গিয়ে ওর একটা এক্সটেন্সিভ একটা ট্রিটমেন্টের দরকার ছিল, সেটা পুলিশ করেনি। একই সঙ্গে যখন হসপিটালে যখন কোর্টে গেল, কোর্টেও দাঁড়াতে পারছে না, ওখানকার যে ম্যাজিস্ট্রেট ও বুঝে ফেলেছে যে এর অবস্থা তো খুবই খারাপ, ম্যাজিস্ট্রেট ওকে সঙ্গে সঙ্গে ওকে জামিন দিয়ে দিয়েছে বোধহয়। এখন ওখান থেকে হসপিটালে ঠিক মতো আবার ট্রিটমেন্ট করেনি। হসপিটাল যখন দেখলো যে একটা অলমোস্ট ডাইং পেশেন্ট, যে কিছুক্ষণ পরে হয়তো মারা যাবে, কারণ ওরা ডাক্তার তো বুঝতে পেরেছে যে মানে এক্সটেন্ট অফ ইনজুরি কিরকম হয়েছে, তো সেই অবস্থায় তো ওকে সঙ্গে সঙ্গে কোনো একটা স্পেশালিস্ট ডক্টরকে দেখিয়ে এখানে যে কোনো একটা ভালো জায়গাতে ট্রিটমেন্ট করানো উচিত ছিল, এবং সেই ট্রিটমেন্টটা হতো ফ্রি অফ কস্ট। কারণ এখন ত্রিপুরাতে প্রত্যেকটা লোককে কিন্তু একটা আয়ুষ্মান তো আছেই, আয়ুষ্মান যেটা চিফ মিনিস্টারের যে আয়ুষ্মান সেটা কিন্তু আছে, প্রত্যেকে কিন্তু এটা উইদিন 10 মিনিটস কিন্তু আয়ুষ্মান রেকর্ড হয়ে যায়। তো ওর ট্রিটমেন্টটার জন্য তো কারো টাকা লাগতো না, ট্রিটমেন্টটা তো এমনিতেই খরচে, সরকারি খরচে হয়ে যেত। গর্হিত একটা অপরাধ, গর্হিত একটা নেগলিজেন্স অন দি পার্ট অফ দি পুলিশ, যে পুলিশ ইমিডিয়েটলি ওকে কোর্টে প্রডিউস করার অনেক আগেই অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু ওকে হসপিটালে নিয়ে গিয়ে ওর ডিটেল একটা মানে এক্সামিনেশন ওর শারীরিক অবস্থার, এবং সঙ্গে সঙ্গে ওকে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করা, যে ট্রিটমেন্টটা খুবই দরকার ছিল ওকে বাঁচানোর জন্য, তাহলে কিন্তু মরতো না। কিন্তু পরবর্তী সময়ে হসপিটালের একটা বিরাট গাফিলতি আছে, এটা ছোট ছোট কেসে রেফার করে দেয়, এখানে কেন রেফার করলো না? এবং আলটিমেটলি তো আমরা দেখলাম আমাদের যে মানে আমরা যেটা গেস করছি যে এখানে ভুল ট্রিটমেন্টের কারণে, নেগলিজেন্সের কারণে, পুলিশের নেগলিজেন্স, হাসপাতালের নেগলিজেন্স, সবার নেগলিজেন্সের কারণে আলটিমেটলি গেছে লোকটা তো মারা গেল। তো এখন মারা যখন গেল, মারার দায়িত্ব কিন্তু হসপিটালের ওই কনসার্ন যে পুলিশ অফিসার ওকেও নিতে হবে, কারণ ইন্সপেকশন নোট, ইন্সপেকশন মেমো বলে একটা থাকে, অ্যারেস্টের পরে দুটো মেমো তৈরি হয়, একটাকে বলে অ্যারেস্ট মেমো, একটা লোক অ্যারেস্ট হওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা অ্যারেস্ট মেমো তৈরি হয়, আরেকটা তৈরি হয় ইন্সপেকশন মেমো। ইন্সপেকশন মেমো ওর বডিলি কন্ডিশন, ওই বডিলি কন্ডিশন, এবং ওটা এরপরে হসপিটাল এখানে ইমিডিয়েটলি ওকে প্রডিউস করতে হয়, ওখানে ডিটেল ওর বডিলি এক্সামিনেশন হয়, দেখা যায় ও কোন ধরনের মারাত্মক কোন ধরনের ইনজুরি আছে কিনা, এক্সটার্নাল ইনজুরি বা ইন্টারনাল ইনজুরি সবকিছু আছে কিনা, সবগুলো দায়িত্ব হচ্ছে পুলিশের করার পরে। কারণ যে মুহূর্তে একটা লোক অ্যারেস্ট হলো সেই মুহূর্তে কাস্টোডিয়ান কিন্তু পুলিশ, ট্রিটমেন্ট করানোর দায়িত্ব পুলিশ। সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলে দিয়েছে যে whenever any patient is under your custody, sole responsibility lies with the officer who arrested him. যে অ্যারেস্ট করেছে টোটাল দায়িত্বটা কিন্তু ওর উপর চলে যাচ্ছে। কিন্তু এখন অনেক সময় দেখা যায় কি, একজন অফিসার অ্যারেস্ট করে ওকে ওর কেস কানেকশন নিল, বাকিরা ওকে জিজ্ঞাসাবাদের দ্বারা মারধর করলো, তারপরে লোকটা মারা গেল, তাহলে কিন্তু এন্টায়ার রেসপন্সিবিলিটি কিন্তু ওই যে প্রথম যে লোকটা অ্যারেস্ট করেছে ওর উপরে এসে যাবে। এটা সুপ্রিম কোর্টের টাইম টু টাইম ডাইরেক্টিভস আছে। তো এই ক্ষেত্রে কিন্তু পুলিশ ক্যানট শার্ক ইটস রেসপন্সিবিলিটি, হসপিটাল ক্যানট শার্ক ইটস রেসপন্সিবিলিটি। আলটিমেটলি কি হবে, ডিটেইল যদি ইনভেস্টিগেশন হয় তাহলে এই জিনিসগুলো কিন্তু বেরিয়ে আসবে। এবং আমি মনে করি যে when police is under scan, পুলিশের বিরুদ্ধে তো একটা সন্দেহ আছে, তো এই তদন্তটা নিরপেক্ষ কোনো এজেন্সিকে দিয়ে করানো উচিত, এই তদন্তটা নিরপেক্ষ কোনো একটা এজেন্সিকে দিয়ে করানো উচিত, যাতে সত্যটা বেরিয়ে আসে। যেমন ওয়েস্ট বাংলা আরজি করে তদন্তটা সিবিআই কে দিয়ে দিয়েছে। ঠিকই তাই, যে আজকে যখন পশ্চিমবঙ্গ পুলিশ ব্যর্থ এবং জনগণ আওয়াজ তুললো, ব্যর্থ না, এখানে একটা কনফিডেন্স, এখানে একটা বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার আছে। আমি কোনো একটা পুলিশ অথরিটি যে সাপ্রেস করতে চাইছে কোনো এভিডেন্স ডেস্ট্রয় করে দিতে চাইছে, সেই পুলিশ অফিসার যে আমার কেসের কি তদন্ত করবে সেটা তো আগের থেকে আমি বুঝে নিয়েছি। সেই কারণে সবাই বলে যে না, এখানে আমার কেসটা আনতে হবে, কেস সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কোনো যারা কোনো পলিটিক্যালি কোনো গাইডেড না, ওদের দিয়ে করান। এই যে আজকের থেকে কয়েক বছর আগে অত্যন্ত মর্মান্তিক, এর থেকেও মর্মান্তিক একটা ঘটনা হয়েছিল সাবরুমে। সেখানে একজন মিউজিক টিচারকে প্রকাশ্য দিনের বেলা মারতে 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 খুন করে ফেলা হয়েছিল প্রচুর লোকের সামনে, সবাই দেখেছে ওকে কিভাবে টর্চার করছে, পুলিশের লোকজন দাঁড়িয়ে আছে, ওকে হেল্প করছে না।
পুলিশের লোকের তো ট্রেনিং আছে, মানে সেই জায়গাতেও তারা নীরব দর্শক। পুলিশের লোকের তো ট্রেনিং আছে, সাধারণ একটা জনসাধারণের মতো নয়, কিন্তু এ কিন্তু সাহসও বেশি, শারীরিক শক্তিও বেশি থাকার কথা, কারণ ওকে ট্রেনিং দেওয়া হয়েছে, একই সঙ্গে ওর হাতে বন্দুক আছে। তো এই অবস্থায় ওর সামনে কি করে একটা লোককে মেরে ফেলে মারতে মারতে, সেটা তো কোনো মতেই আইনও সমর্থন করবে না, বিবেক সমর্থন করবে না, সমাজও সমর্থন করবে না, দেশবাসীও সমর্থন করবে না। সেরকম ঘটনাগুলো কিন্তু 2-3 বার হয়ে গেছে কিন্তু ত্রিপুরাতে, এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি আমার সার্ভিস লাইফে যে কোনো জায়গাতে আমি যেমন মাত্র 2 জন কনস্টেবল নিয়ে যাচ্ছিলাম পেছনে, তখন যে কোনো একটা ঘটনা হয়ে গেছিল আমার প্রতি, ওটা আমার জুরিডিকশনও নয়, অর্থাৎ আমি তখন উদয়পুরে ছিলাম, সোয়লামে ঘটনাটা হয়েছে, যে কোনো একজন লোককে মানে এরকমই মব লাইন্সিং করে মেরে ফেলার একটা ইয়ে ছিল, মানে এই সময় আমি গিয়ে পড়েছি, আমি কিন্তু একা দাঁড়িয়ে এই লোকগুলোকে আমি হরিয়ে দিয়েছি, কিন্তু মানে সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে লোকটাকে সিধা গাড়িতে উঠে হসপিটালে নিয়ে গেছি। এতটুকু দায়িত্ব জ্ঞানহীন যদি পুলিশ হয়, তাহলে মানুষ কার উপর ভরসা করে রাস্তাঘাটে চলাফেরা করবে? যে কোনো মুহূর্তে যে কোনো লোককে তো তাহলে রাস্তাঘাটে ধরে মেরে ফেলবে। সেই কি একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসাবে মানুষের এতটুকু বাঁচার অধিকার নেই যে আমি যে বাড়ি থেকে বেরিয়েছি আমি আর বাড়িতে ফিরে যাব? আর এই সাধারণ কথা নিয়ে একটা লোককে মেরে ফেলা, হার্ডলি এটার পানিশমেন্ট কি হতো? এটা পানিশমেন্ট, তার মৃত্যুদণ্ড ছিল না। এটাই তো প্রশ্ন, যে এই যে একটা ফোন, একটা ভিডিও, একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য একটা মানুষকে গণপিটুনি, ওটা যদি রিয়েলি আমি যে বা যারা গণপিটুনির সাথে জড়িত তাদের প্রত্যেকের নামে কি এখন কেস হওয়া উচিত? বাজারে মারা হয়েছে একবার নয়, হাজারবার। কেসটা তো এভাবে হয় না। কেসটা তো প্রথম হয়েছে যে এই ইনসিডেন্টটা হয়েছে, যে এফআইআরটা করেছে সে হয়তো কেউরই নাম টাম জানে না, কিন্তু 1-2 জনের নাম জানে। যাদের নাম জানে এদের নামগুলো আসবে এফআইআর নেমড হিসাবে, মানে এফআইআর এদের নাম থাকবে। বাকি হয়তো এখানে আরো 20-25 জন আছে যারা ওই যে এফআইআর করেছে সে হয়তো নামগুলো জানে না, সে নিচে লিখে রাখবে and 20-25 unknown others। পুলিশের কাজ হলো এখন তদন্ত করে ওই যে আননোন আদার্স কারা কারা ছিল এগুলোকে বের করা। হ্যাঁ, কিন্তু এখানে অদ্ভুত একটা বিষয় যে 2 জনকে গতকাল অবধি আমরা খবর পেয়েছি অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ কিন্তু পারেনি তাদেরকে অ্যারেস্ট করতে। স্থানীয় কয়েকজন যুবক তাদেরকে ধরে দিয়েছে বলে পুলিশের কাছে তারা পৌঁছেছে। এখনো পর্যন্ত 2-4 জন রয়েছে যারা অধরাই। তাহলে এখন এখানে আমি কি ভাববো, একটা প্রাইভেট পারসন মার্ডার হয়েছে, যে প্রাইভেট পারসনটা হয়তো সরকারি বেসরকারি কোনো দিক দিয়ে হয়তো কোনো ধরনের ইনভলভ নয়, তাহলে এত ইন্টারেস্ট কিসের? পুলিশের ইন্টারেস্ট কেন, বা ওদের অ্যারেস্ট না করার জন্য এত ইন্টারেস্ট কেন? তাহলে আমি এখানে ভাববো যে এখানে কোনো পেছনে কোনো একটা শক্তি কাজ করছে। যে শক্তি রাজনৈতিক হতে পারে, শক্তিটা রাজনৈতিক হতে পারে, অন্য কিছু হতে পারে, হয়তো অনেক সময় দেখা যায় লোকটা রাজনৈতিক নয়, কিন্তু তার টাকার জোর বা বিভিন্ন ধরনের একটা সামাজিক প্রতিপত্তি আছে, ওকে অনেক সময় দেখে সবাই মানে, এই জন্য হয়তো কেউ কিছু বলে না। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় না সেরকম কিছু, নাহলে তাকে পাবলিক ধরে দিত না। ওকে তো পাবলিক ধরে দিয়েছে, এই যে কর্মকার্যে ওকে তো পাবলিকই অ্যারেস্ট বাবাও এখন এই মুহূর্তে পুলিশের হেফাজতে। পুলিশে কেন, মেয়েটাকেও অ্যারেস্ট করা উচিত, কারণ মেয়েটা কিন্তু ফুললি কনসাস এই যে ঘটনাগুলো যে হয়েছে। মেয়েটাকেও অ্যারেস্ট করা উচিত, কারণ মেয়েটা যেই জিনিসগুলো করেছে সেগুলো ওকে যে লেখাগুলো লেগেছে এগুলো আগে মিনিং বুঝো, তুমি কেন লিখেছে। তারপরে এটা প্রত্যেকটা স্কুলে একটা আইসিসি থাকে, অর্থাৎ যেমন ওই মেয়েটা কোন একটা স্কুলে পড়তো, বা এই যে মানে যদি কোনো স্কুলে পড়তো তাহলে এটা, বা লোকাল যেটা আছে এলসিসি বলে এটাকে, আইসিসি মানে ইন্টারনাল কনফারেন্স কমিটি, এসব যৌন হেনস্থার ব্যাপারে ইন্টারনাল কনফারেন্স কমিটি প্রত্যেকটা অফিসে আছে, এবং যেখানে 10 জনের বেশি কর্মচারী আছে এটা প্রত্যেকটা অফিসে বাধ্যতামূলকভাবে একটা আইসিসি, এটাকে বলে ইন্টারনাল কনফারেন্স কমিটি। এটা হলো মানে প্রোটেকশন অফ ওমেন, মানে ওয়ার্ক প্লেস, এই যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার জন্য এই কোনো কমিটি প্রত্যেকটা অফিসে আছে, এবং যাদের কোনো অফিস নেই সেসব মেয়েরা কিন্তু এলসিসিতে যেতে পারে, যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এডিএম, ওরা কোনো একটা ব্লকে বা সিডিপিও আছে, এইখানে এই কমিটিটা করে, যেখানে 1/2 ওই মেয়েরা, অর্থাৎ এখানে যে সভাপতি হবে সেও মহিলা, মেম্বারদের মধ্যে 2 জন মহিলা। তো এখানে এগুলো করা হয়েছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, এই যে প্রহিবিশন বা প্রিভেনশনের যেগুলো, সেগুলো তো করতে পারতো। এটা
এগুলোতে এত কোনো একটা অফিস নয়, কিন্তু চট করে একটা পক্সোতে কেস হয়ে গেল। এমনিতে তো অনেক সময় মারাত্মক ধরনের মানে সাক্ষ্য প্রমাণ দিয়ে মামলা করার পরে এফআইআর রেজিস্ট্রি হয় না, কিন্তু এখানে চট করে রেজিস্ট্রি হয়ে গেলে সেই কেসই আবার এভাবে মারধর করার পরে রিমান্ডে নিল না, আর একে ট্রিটমেন্ট করালো না, আবার পাঠালো একে, মানে যাদের অ্যারেস্ট করা হলো তাদের মেডিকেল করালো না, আবার যাদের অ্যারেস্ট করা হলো সেই ওদের বিরুদ্ধে রিমান্ডে নিল না। তো এগুলো আমার কাছে মনে হচ্ছে কোথাও একটা বিরাট ধরনের একটা মানে ইচ্ছাকৃত একটা গাফিলতি আছে, এবং এটা গাফিলতি নয়, এটা ইচ্ছাকৃত ডেলিভারেটলি এগুলো করে যাচ্ছে। এমনকি পুলিশের সাথে যখন আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তারা সম্পূর্ণভাবে এড়িয়ে যাচ্ছে, মুখ খুলতে নারাজ, এবং ঠিক আছে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে নাই বা তারা বলতে পারেন, কিন্তু এই মুহূর্তে কোন দিকে রয়েছে এই কেস, কি রয়েছে, কাকে কাকে গ্রেপ্তার করা হলো, এগুলো তো সাধারণভাবে বলাই যায়, কিন্তু সংবাদ মাধ্যমকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করছে পুলিশ। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমরা পশ্চিমবঙ্গের ঘটনা দেখেছি, আরজিকর কাণ্ড, যেখানে গোটা দেশ এই যে রাত দখলে নামলো, মহিলারা নামলো, পুরুষরা সেখানে সমানভাবে নামলো, মানুষ গর্জে উঠলো, শুধু দেশ নয় দেশের বাইরেও এই গর্জন। কিন্তু এই রাজ্যতে এমন বহু ঘটনা ঘটছে, তার জন্য সাধারণ, আমি যদি একেবারে সিভিল সেক্টরের কথা বলি, তারা কি সেই গর্জন দেখাচ্ছে, তারা কি সেভাবে আসছে প্রতিবাদে? কারণ জোরালো হওয়া উচিত তো এক্ষেত্রে। একটা কথা ম্যাডাম বলেছি, শুনতে খুব খারাপ লাগে, কিন্তু আমি আপনাকে যেটা বলছি আর কি, সেটা যেটা আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাতে দেখতে পাচ্ছি। দেখুন, বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছিল। বাংলাদেশে গণ অভ্যুত্থানে আমাদের যদিও সরকারিভাবে এতটা বলেনি, কিন্তু মোর দেন 500 মানে মারা গেছিল, পুলিশ মারা গেছিল, একজন দুজন নয়। যখন একটা আর্মড কোন একটা লোককে মানে ও মারা যায়, বুঝতে হবে যে ওটার ম্যাগনিটিউড কত বেশি, অর্থাৎ ঘটনার ভয়াবহতা কত বেশি হলে যে একটা লোকের হাতে রাইফেল আছে তারপরে লোকটাকে মেরে ফেলতে পারে, কিরকম ধরনের ভয়ঙ্কর উত্তেজিত জনতা, নিজেরাও মরছে, এদেরও মেরে ফেলছে। কিন্তু বেঙ্গলে আজকে যেটা হয়েছে সেটাকে আমি এখনই দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে। অর্থাৎ আজকে এসইউসিআই বেরিয়েছে, দেখলাম ওই হাজরা মোড়ের ওখানে একটা হচ্ছে। তুমি একটা নাগরিক হিসাবে সহমর্মিতা দেখাতে গিয়ে তুমি রাস্তায় যাবে, ওখানে যাবে, এখানে কোনো রাজনৈতিক রং নেই, কিছু নেই, আলাদা কেন যাচ্ছ, একসঙ্গে কেন যাচ্ছ না? এটা বেশি দিন টিকবে না। এই যে আরজি করে যেটা হয়েছে সেটাও স্বতঃস্ফূর্তভাবে হয়েছে, ছাত্ররা এগিয়ে এসছে, কারণ যেখানে মেডিকোজ যারা আছে এরাই মেনলি এগিয়ে এসছে, সঙ্গে জয়েন করছে হয়তো অন্যরাও। কিন্তু আমি এটা অত্যন্ত মানে লাগছে আমার কাছে যে এটা যদি কোনোদিন রাজনৈতিক কালার পেয়ে যায় তাহলে কিন্তু পুরো জিনিসটা এখন যেটা মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ত্রিপুরাতে তো আমাদের যে মেন্টালিটি আছে যে ওর বাড়িতে আগুন লেগেছে, আমার বাড়িতে তো আগুন লাগেনি, আমি কেন ওর বাড়িতে গিয়ে আগুন নেভাবো, ওর ছেলে মার্ডার হয়েছে, আমার ছেলে তো হয়নি, আমি কেন যাব, এরকম ধরনের একটা মেন্টালিটি কিন্তু আমাদের সমাজে আছে। এখানে যে কোনো একটা বাড়িতে ডাকাতি পড়লে, ডাকাত যদি পড়ে, দেখবেন আশপাশের লোক কিন্তু তেমন একটা এগিয়ে আসে না। এই যে একটা সামাজিক দায়বদ্ধতা, আমাদের একটা ঘটনা হয়ে যাচ্ছে, এই যে আমাদের কি মানে একটা সমাজবদ্ধ জীব হিসাবে আমার যে কিছুটা দায়িত্ব আছে, একটা নাগরিক হিসাবে আমার যে কিছুটা দায়িত্ব আছে, বা আমার যে এই যে একটা মানুষের ভিতরে যে তার যে একটা সেন্স থাকে, তার যে একটা মানে সহমর্মিতা থাকে অন্যের প্রতি, সেগুলো কিন্তু এখানে কিন্তু আমি অনেকটা ইনসিডেন্টে দেখেছি। কেউ আর একেবারে নন্দনবাবু, সময় যেহেতু একেবারে শেষ পর্যায়ে, তাই একেবারে ছোট্ট করে জানতে চাইবো যে এই যে অভিজিৎদের বা তদন্ত প্রক্রিয়া কোন পথে এগুলো মনে হয় যে সুষ্ঠু তদন্ত হবে এবং সঠিক ফলাফল বেরোবে? এখানে অভিজিৎ দেখে যে মার্ডার করা হয়েছিল ম্যাডাম, মানে মার্ডার তো পরবর্তী সময় মারা গেছে, আমি তাই মার্ডার হিসাবে ধরবো। ওখানে যে ওকে যেমন অ্যাসল্ট করা হচ্ছিল মানে নির্মম ভাবে, তখন কিন্তু এখানে একজন দুজন ছিল না, অন্তত 10 থেকে 15 জন লোক কিন্তু এখানে ইনভলভ ছিল, এবং সেটা কিন্তু বহু লোকেই জানে কারা কারা এখানে আছে। তাহলে এখানে ওরাল এভিডেন্স যেটা, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এভিডেন্স, মানে মৌখিক যে এভিডেন্সটা, কারণ এখানে বায়োলজিক্যাল এভিডেন্স তো আছেই, ইনজুরি রিপোর্ট আছে, সবকিছু আছে, যে অ্যাসল্টেড হয়েছে সেটা বায়োলজিক্যাল এভিডেন্স আছে, কিন্তু মৌখিক এভিডেন্সটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স। যারা আই উইটনেস আছে, সেক্ষেত্রে পুলিশ যদি এখানে রিয়েলি ইনভেস্টিগেশন করতে চায়, মানে জাতি বা কোনো কিছু না দেখে, রং না দেখে, কোনো কিছু না দেখে যদি পুলিশ ইনভেস্টিগেশন করতে চায়, এই কেসটা একটা খুব ভালো কেস করতে পারে। কিন্তু এখন যদি পুলিশ সেটা না করে, ইম্পর্টেন্ট উইটনেসদের যদি স্টেটমেন্ট রেকর্ড না করে, বা এদের যদি জুডিশিয়াল স্টেটমেন্টগুলো রেকর্ড না করে,
তাহলে এই কেসে পরবর্তী সময়ে একটা আসামিও এখানে জেলে যাবে না, সবাই পেয়ে যাবে। আমি আমার মতে যদি স্টেট পুলিশের উপর যদি কনফিডেন্স না থাকে, মৃতের যারা আত্মীয় আছে এদের উচিত ইমিডিয়েটলি কোর্টে যাওয়া, হাইকোর্টে যাওয়া, হাইকোর্টে গিয়ে এটাতে যাতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এই জাতীয় কোনো একটা ইনভেস্টিগেশন করতে পারে। অ্যাটলিস্ট অন্তত পক্ষে স্টেটের যে ক্রাইম ব্রাঞ্চ আছে, সিআইডি আছে, এদের যে যাতে ইনভেস্টিগেশনটা হয় এটার জন্য ইমিডিয়েটলি হাইকোর্টে মুভ করা উচিত আমি মনে করি। কারণ হাইকোর্টে একমাত্র অর্ডার দিতে পারে যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তুমি তদন্ত করো, নাহলে বলবে না স্টেট ক্রাইম ব্রাঞ্চ তুমি তদন্ত করো। কারণ পুলিশের থেকে হয়তো এরকম ধরনের যখন একটা অদ্ভুত বিহেভিয়ার আমরা দেখতে পাচ্ছি, তো পুলিশে আদৌ কতটুকু করবে সে বিষয়ে হয়তো সন্দেহ থাকতেই পারে মানুষের ভিতরে। ঠিক তাই। অনেক ধন্যবাদ নন্দন বাবু। অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আরজিকর কাণ্ড হোক বা উদয়পুরের অভিজিৎদের হত্যাকাণ্ড হোক, প্রত্যেকটা তদন্তেরই সঠিক এবং সুষ্ঠুভাবে হওয়া উচিত, এমনটাই মত উঠে আসছে প্রাক্তন পুলিশ সুপারের পক্ষ থেকে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ যাতে সঠিকভাবে তদন্ত করে, যদিও এক্ষেত্রে একাংশ প্রশ্ন এবং সন্দেহ রয়েছে পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে, সেটা যাতে সঠিকভাবে এগোয় এবং উপযুক্ত যাতে শাস্তি হয় এবং বিচার যাতে পায় তাদের পরিবার, সেই দাবি উঠছে আজ সমাজ থেকে। নন্দনবাবু অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় আজকে থাকার জন্য। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।